রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একটা বড় অর্জন আয়োজন। বাংলাদেশের আগে কখনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠা করবার কোনো আয়োজন হয় নাই। এটা পাকিস্তান আমলে তৈরি করা একটা প্রকল্প। পরে হতে হতে অনেক সরকার এটা দেখেছে, বিবেচনা করেছে, টাকা পয়সা ম্যানেজ করার ব্যাপার ছিল। তো সব মিলিয়ে আমরা দেখলাম যে গত এই আওয়ামী রেজিমে গত কয়েক বছর আগে এটার কাজ শুরু হয়েছে। একটা প্ল্যান্টের কাজ প্রায় শেষ, দ্বিতীয় প্ল্যান্টের কাজ সম্ভবত এখন চলছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে গ্লোবাল ডিফেন্স কর্পের একটা রিপোর্ট বের হয়েছে, যেখানে দেখলাম যে $5 বিলিয়ন মানে হচ্ছে যে প্রায় 60,000 কোটি টাকা, মানে 2টা পদ্মা সেতু করবার টাকা। শেখ হাসিনার ছেলে জয় এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, যিনি এখন ব্রিটিশ পার্লামেন্টের এমপি, এরা মিলে ভাগবাটোয়ারা করে এই লুটপাটটা করেছে। এই ধরনের পাওয়ার প্ল্যান্ট রাশিয়া পৃথিবীর বিভিন্ন দেশে করে দিয়েছে, ভারতেও করে দিয়েছে। ভারতেরটা করতে $4-5 বিলিয়ন লেগেছে। তাহলে যেটা $4-5 বিলিয়ন ভারতে করা গেছে আজ থেকে কয়েক বছর আগে, সেটা করতে বাংলাদেশে $12-13 বিলিয়ন কেন লাগবে? 3 গুণ বেশি কেন লাগবে? এই কথাটা, এই আলোচনাটা বাংলাদেশে সুশীল সমাজ, নাগরিকরা, যারা বিশেষজ্ঞ আছেন এই বিষয়ে, আমরা সবাই বলেছি, বারবার এই প্রশ্নটা রেখেছি। এখন এইটা একটা সলিড উত্তরের জায়গায় চলে আসছে যে আসলে কেন এখানে এত টাকা দিয়ে একটা বাজেট করা হয়েছে। এর মানে হচ্ছে যে এটার একটা বড় অংশের টাকা লুটপাট হয়ে গেছে। যেটা $5-6 বিলিয়ন করা যাইতো, সেটা 12-13 বিলিয়নে করা, মানে এখানে $7-8 বিলিয়ন চুরি হয়ে গেছে। তো মাত্র $5-6 বিলিয়ন হিসাব অলরেডি চলে আসছে। দুদক দেখলাম ইতিমধ্যে এটা ইনভেস্টিগেশন করবে বলেছে, কিন্তু দুদক তো সেইটা একটা আওয়ামী দুদক। এই দুদকের টোটাল চেয়ারম্যান, কমিশনার যারা আছে, এর যারা স্টাফরা আছে, সবচেয়ে করাপ্ট আওয়ামী লীগের অ্যাপয়েন্টিসগুলো এখানে আছে, কোনো পরিবর্তন হয়নি। তো এই আওয়ামী দুদক দিয়ে কি আসলে এটা ইনভেস্টিগেট করা সম্ভব? যদিও আমরা দেখলাম যে রস্টাম এবং রাশিয়ার বিভিন্ন এজেন্সি এটা অস্বীকার করেছে, তারা এই প্রসেসের সাথে জড়িত না। কিন্তু এর আগে আমাদের সবার মনে আছে যে শেখ হাসিনা তার পারিবারিক হলিডে করতে পুরো আন্ডা বাচ্চা নিয়ে তার পরিবারের মস্কোতে গেছে এবং পুতিনের সাথে তারা মিটিং করেছে। এবং ব্রিটিশ পলিটিক্সও আমরা দেখেছি যে টিউলিপ সিদ্দিকীকে এই ছবি নিয়ে, পুতিনের সাথে তার ছবিকে নিয়ে অনেক ট্রল করা হয়েছে। তো আমরা সিরিয়াসলি এটার প্রতিবাদ জানাচ্ছি এবং ইন্টারিম গভর্নমেন্টকে বলছি ইমিডিয়েটলি আপনারা এটা সিরিয়াস ইনভেস্টিগেশন করেন, দুদককে দিয়ে না। এটার আলাদা স্বচ্ছ স্বতন্ত্র তদন্ত হওয়া দরকার। সেটা দুদককে দিয়ে কোনোভাবে করা সম্ভব বলে আমরা মনে করি না। তো এই বাস্তবতায় হচ্ছে যে, এবং এটা ব্রিটিশ গভর্নমেন্টকে এখানে ইনভলভ করা দরকার, যেহেতু এই টাকার একটা বড় অংশ টিউলিপ সিদ্দিকী পেয়েছে এবং শেখ রেহানার পরিবার, ববি পেয়েছে, যারা সবাই ব্রিটিশ সিটিজেন। তাদেরকে দিয়ে এখানকার ব্রিটিশ হাই কমিশন এবং ব্রিটিশ ফরেন মিনিস্ট্রি যেটা আছে, তাদেরকে এঙ্গেজ করে এটার একটা সিরিয়াস ইনভেস্টিগেশন করা দরকার। আমাদের বক্তব্য যারা শুনছেন, ব্রিটিশ বাংলাদেশি যারা আছেন, আপনারাও দয়া করে লন্ডনে এবং অন্যান্য জায়গাতে এই বিষয়টা রেজ করেন। আপনারা প্রাইম মিনিস্টারের কাছে যান এটার অভিযোগটা নিয়ে। আপনারা ব্রিটিশ পার্লামেন্টে যান, ওখানে পার্লামেন্টারি ওয়াচডগ আছে, ব্রিটিশ পার্লামেন্টের এমপিদের লেনদেন, দুর্নীতি নিয়ে অভিযোগ করবার এবং তদন্ত করবার আলাদা বডি আছে। দয়া করে ওখানে এই বিষয়গুলো আপনারা তোলেন এবং অভিযোগ করেন। ওয়েস্টমিনিস্টারে পার্লামেন্টের সামনে আপনারা মানববন্ধন করেন বিচারের দাবি নিয়ে। আমরা চাই এই যে একটা অলিগার্ক পরিবার, শেখ ডাইনেস্টি, লুটপাট যাদের একমাত্র ব্যবসা এবং রাজনীতি, তাদেরকে সিরিয়াসলি বিচারের আওতায় আনতে হবে। এই গরিব দেশের টাকা লুটপাট করে ডলারে পাউন্ডে করে বিভিন্ন দেশে নিয়ে যাবে, তারা শান্তিতে আরাম আয়েশ করবে, আর আমরা ঋণগ্রস্ত হয়ে মরে যাব, সেটা প্র্যাকটিক্যালি হইতে পারে না। এবং এই লুটপাটের রেজাল্টটা কি দেখেন, আমাদের বিদেশি ঋণের পরিমাণ ইতিমধ্যে $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। মানে 33টা পদ্মা সেতুর টাকা শুধু বিদেশি ঋণ আছে। আমাদের দেশি ঋণ আছে আরও ধরেন প্রায় সমপরিমাণ টাকা। সব মিলিয়ে আমাদের দেশি বিদেশি ঋণের পরিমাণ প্রায় $200 বিলিয়ন, মানে প্রায় 65-66টা পদ্মা সেতুর টাকার পরিমাণ হচ্ছে শুধু ঋণ। এই আওয়ামী লীগ সরকার গত 7-8 বছরে যে পরিমাণ টাকা ঋণ করেছে, আমাদের পুরো বাংলাদেশের 5 যুগেও এই পরিমাণ টাকা ঋণ করা হয়নি, ঋণ করেনি রাষ্ট্রেও। অতএব এই বাস্তবতায় এই দুর্নীতি এবং বাংলাদেশকে ঋণগ্রস্ত করবার যে অপরাধ, এই অপরাধের দেশি এবং বিদেশি
সর্বগ্রাসী তদন্ত হইতে হবে। এবং যেহেতু টাকা এখানে ব্রিফকেসে করে আলু পটলের মতো বস্তায় করে ট্রান্সফার করে নাই, এটা একটা অনলাইন ট্রানজ্যাকশন আছে। সরকার চাইলে, তদন্ত সংস্থা চাইলে, FBI থেকে শুরু করে পৃথিবীর যারা ফাইন্যান্সিয়াল ফ্রড নিয়ে কাজ করেন, ইনভেস্টিগেট করেন, তাদের সাহায্য চাইলে এটার পুরো ট্রানজ্যাকশন ট্রেইল যেটা আছে, টাকা কোত্থেকে কিভাবে কোন কোম্পানির নামে অফশোরের কোন অ্যাকাউন্টে কিভাবে কার কাছে গেছে এবং কোন কোম্পানির ট্রাস্টি কারা, বেনিফিশিয়ারি কারা, এটা পুরোটা ট্র্যাক করা সম্ভব। এবং এটার পাশাপাশি অন্য যত টাকা মানি লন্ডারিং হয়েছে গত 16-17 বছরে, আমরা সবগুলোর প্রপার থরো ইনভেস্টিগেশন চাই এবং এটার বিচার চাই। আমরা এটা নিয়ে কথা বলে যাব। দেশে এবং প্রবাসে যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করছি, শেখ পরিবারের লুটপাট নিয়ে আপনারা দয়া করে কথা বলেন, ভয়েস রেজ করেন। আমরা সবাই মিলে চাই তাদেরকে বিচারের আওতায় আনতে। বলছে গত প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে আন্দোলনের কারণে বারবার পরীক্ষা পিছাইতে হয়েছে। আজকে দেখলাম, কয়েকদিন আগে দেখলাম সেপ্টেম্বর থেকে তারা দ্বিতীয় সপ্তাহ থেকে সম্ভবত পরীক্ষা নেবার একটা পরিকল্পনা করছিল সরকার এবং রাষ্ট্র। তো ছাত্ররা এখন আন্দোলন করছে, ব্যানার ট্যানার নিয়ে দেখলাম যে সচিবালয়ে ঢুকেছে। তাদের দাবি হচ্ছে তারা আসলে আর পরীক্ষা দিতে চাচ্ছে না। তারা অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করেছে, 2-1 শহীদও হয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম ইন্টার পরীক্ষার্থী ছিলেন, এমন 2-3 জন তরুণ জীবন দিয়েছেন এই আন্দোলনে। তো এখন এই দাবিটার যৌক্তিকতাটা কতটুকু? আসলে তরুণদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে তোমরা যারা এই আন্দোলনে সংশ্লিষ্ট ছিলা, তোমাদের সাথে কিন্তু আমরাও ছিলাম। আমরা যারা তরুণ না এখনও, আমরা যারা মধ্যবয়সী হয়ে গেছি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে অরাজকতা কোনোভাবে গ্রহণযোগ্য হইতে পারে না। তুমি পরীক্ষা কেন দিবা না? তোমরা পরীক্ষা কেন দিবা না? এটার একটা যৌক্তিক কারণ থাকতে হবে। তো তোমরা করোনার সময় তোমাদেরকে অটো পাস দিয়েছে, অথবা শর্ট সিলেবাসে পরীক্ষা নিয়েছে, অথবা শর্ট কারিকুলামে তোমরা পরীক্ষা দিয়েছো, অল্প সময়ে পরীক্ষা দিয়েছো। অনেক যেটা 2 বছর মেয়াদি কোর্স থাকে সেটা তোমরা হয়তো 1.5 বছরের মাথায়, 1.25 বছরের মাথায়, 15-2 বছরের মাথায় পরীক্ষা দিয়েছো। এগুলোর যৌক্তিকতা ছিল। কিন্তু কোনোভাবেই পরীক্ষা দেয়া যাবে না, অটো পাস দিতে হবে, অথবা যে পরীক্ষাগুলো হয়ে গেছে এগুলোর ভিত্তিতে তোমাদেরকে একটা গড় করে পাস নাম্বার দিয়ে পাস করে দিতে হবে। এটা খুবই অযৌক্তিক দাবি। এগুলো হচ্ছে যে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে বিভিন্ন মহলের যে তদবির এবং অরাজকতার তৈরি করার একটা জায়গা তৈরি হয়, আমরা সেটার লক্ষণ দেখতে পাচ্ছি। এবং শুধু পরীক্ষার্থীরা না, বিভিন্ন মহল দেখতে পাচ্ছি। যারা মেট্রো রেলের যারা কর্মচারী, তারা দেখলাম কিছু নতুন দাবি নিয়ে ট্রেন চালাইতে অস্বীকার করছে। আপনারা এতদিন চালালেন কিভাবে? আওয়ামী লীগের কাছে দাবিগুলো তোলেন নাই কেন? 2 সপ্তাহের ব্যাপার তো। আপনাদের নেত্রী মাত্র 5 তারিখে গেছে, পলায়ন করেছে, তার আগে এটা তোলেন নাই কেন সাডেনলি? রেল লাইনের কর্মকর্তা যাদেরকে দেখলাম, কর্মচারীদেরকে দেখলাম, যারা টেম্পোরারি ওয়ার্কার হিসাবে, অস্থায়ী কর্মচারী হিসেবে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, তারা এখন স্থায়ীকরণের জন্য আন্দোলন করছে। গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমাদের যেটা আছে VDP, তারা দেখলাম দেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ব্লক করতেছে, আনসার করতেছে, করে যাদের যত দাবি আছে এই দাবিটা এখানে তুলছে। যে কোনো জায়গার ন্যায্য দাবি যদি কারো থাকে সেটা অবশ্যই তুলবেন সরকারের সাথে, রাষ্ট্রের সাথে, এবং আপনারা নেগোশিয়েট করবেন। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে দাবিটাকে যৌক্তিক আকারে তুলে ন্যায্যতার ভিত্তিতে এটার সমাধান চাওয়ার থেকেও একটা অরাজক পরিবেশ তৈরি করে এই সিচুয়েশন থেকে বেনিফিট নেবার একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে মতলববাজি কাজ। এই মিছিল, এই প্রতিবাদগুলো হচ্ছে মতলববাজি প্রতিবাদ। কেন আপনারা এই আন্দোলনটা আগে করেন নাই? 2 সপ্তাহ আগে কেন প্রতিবাদ করেন নাই? আগে করতে পারেন নাই, ভয় পাইছেন। কিন্তু আপনারা তো আওয়ামী লীগের রিক্রুট। যে সকল জায়গাতে আন্দোলনগুলো হচ্ছে, এই মানুষগুলো কারা? আওয়ামী লীগের রিক্রুট। অতএব শিক্ষার্থীদেরকে আমরা বলবো যে দয়া করে তোমরা টেবিলে ফিরে যাও, আন্দোলন করে সময় নষ্ট করবা না। ইন্টার পরীক্ষা শুরু হওয়ার আগেও আমরা এই আন্দোলনটা দেখেছি, পরীক্ষা পিছাইতে হবে, ডিসেম্বরে পরীক্ষা নিতে হবে, কারণ তারা নাকি সময় কম পেয়েছে। তো এটা তখনও ওয়ার্ক করে নাই। আমরা মনে করি না যে এইটার ব্যাপারে তোমাদের কোনো সমর্থন দেশের মানুষের পক্ষ থেকে থাকবে। আমরা যারা তোমাদেরকে আন্দোলনে দেখে খুশি হয়েছি, তোমাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ এবং আহ্বান, দয়া করে তোমরা
পড়ার টেবিলে ফিরে যাও। অন্যায্য দাবি নিয়ে অরাজকতা তৈরি করা রাষ্ট্রের জন্য ভালো না, তোমাদের ভবিষ্যতের জন্য ভালো না। তোমরা গ্লোবালি এবং ন্যাশনালি যে কম্পিটিশনগুলো পরে ফিউচারে হবে ইন্টার পরীক্ষার পরে, এগুলো তোমরা ফেস করতে পারবে না। অতএব আমাদের এই ব্যাপারে অবস্থান খুবই পরিষ্কার যে আমরা তোমার এই দাবিটাকে না অন্যায্য মনে করতেছি এবং এটাকে আমরা সমর্থন করছি না। পড়ার টেবিল পরীক্ষাই একমাত্র তোমাদের সমাধান। দ্বিতীয়ত হচ্ছে যে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন। এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে, কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই নাই যে আমরা নতুন রাজনৈতিক দল করব। প্রশ্ন হচ্ছে, যে কারো সাংবিধানিক অধিকার আছে রাজনৈতিক দল করবার, একত্রিত হবার, মত প্রকাশের স্বাধীনতা আছে। অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম, তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম? আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স? বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে 200-500 ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? আমি তো মনে করি না। অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে, মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটার সক্ষমতা তোমার আছে কিনা। তোমাদের প্রতিনিধি হিসাবে, আংশিক প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে 2 জনকে উপদেষ্টা করা হয়েছে, কিন্তু এই পুরো আন্দোলনে 19 তারিখের পর থেকে, 19শে জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ। 19 তারিখের পরে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়ের কন্ট্রিবিউশন এই আন্দোলনে খুবই কম, কিন্তু তোমরা ডিসপ্রপোর্শনেটলি এটার বেনিফিট নিয়েছো এবং এই বেনিফিটের অংশ হিসাবে তোমরা যদি এখন রাজনৈতিক দল করতে চাও, সেটা আমি পার্সোনালি মনে করি যে এইটা সময় উপযোগী ডিসিশন হবে না, বরং সময় নিয়ে ভেবে দেখা দরকার। তোমাদের অধিকার আমি স্বীকার করছি, কিন্তু এটা সক্ষমতা এই ছাত্রদের আছে বলে আমি এটা মনে করি না, কারণ এটা একটা আনঅর্গানাইজড একটা প্ল্যাটফর্ম। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ এখানে আসছে এবং এসে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে। 17-18-তে একইভাবে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, সেখানেও তরুণরা একটা রাজনৈতিক দল করবার চেষ্টা করেছে, অনেক বছর পিছিয়ে তারা একটা প্ল্যাটফর্ম করেছে। সেটাও তোমাদের জন্য একটা ভালো এক্সাম্পল হতে পারে যে তরুণদেরকে মানুষ পছন্দ করে, তাদেরকে আন্দোলনে দেখতে চায়, কিন্তু তরুণ মানে কি 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে? এটা ফাজলামি ব্যাপার। যাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই, জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাডেনলি রাজনৈতিক দল করবে? তার পিছনে দেশের মানুষ যাবে? আগের অভিজ্ঞতা সেটা বলছে না, বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আরো একটু বড় আকারে অর্জন করো। তোমরা কর্মজীবনে যাও, শিক্ষা জীবন শেষ করো, তোমরা রাজনৈতিক কর্মী হিসাবে আরও সময় দাও, মাঠে ময়দানে জনগণের আস্থা তৈরি হোক, তখন তোমরা এই কাজগুলো করতে পারবা। ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে যে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে, গাড়ি মেনটেন করে মোটরসাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে, এটা তোমরা তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছো। তাহলে তোমার প্রস্তাবনাটা কি? তুমি কি করবে আসলে? তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে। এখন যদি কেউ মনে করে থাকে যে ডক্টর ইউনূসকে সামনে রেখে এই কাজ করবে, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক। ডক্টর ইউনূসকে সামনে রেখে রাজনৈতিক দল করলে, রাজনৈতিক দল তৈরি করা এবং সরকার পরিচালনা করা দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন, সহানুভূতি সব কিছু তোমাদের সাথে আছে, কিন্তু সবাই মিলে আমাদের এখন মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা। এই সরকার ব্যর্থ হইলে আমরা অনেকভাবে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে। অতএব অন্য কোনো দিকে দৃষ্টিভঙ্গি এবং অ্যাটেনশন এবং এনার্জি না দিয়ে এই একটা জায়গাতে অ্যাটেনশন এবং এনার্জি পুরোটা ফোকাস করে এটাকে সফল করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।